নারীর মন আসলে কিসে আটকায়? এই প্রশ্নে এখন আবার ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে। এই ভদ্র মহিলার স্বামী কানাডায় থাকেন, রয়েছে 3টি সন্তান। একদিন হয়তো স্বামীর সঙ্গে কানাডার মতো উন্নত দেশে নতুন জীবন শুরু করার সুযোগ আছে। প্রবাসী ভাই, ভিডিওটা ধাক্কা দেওয়ার কোনো সুযোগ নাই। প্রিয় প্রবাসী ভাইরা, আপনারা এত কষ্ট করে প্রবাসী গিয়ে রেমিডিয়েন্স কামাচ্ছেন, কিন্তু প্রবাসী ভাইদের এত দুর্ভোগ কেন? যাওয়ার সময় তিনি তার 3 সন্তানকে তার মায়ের কাছে রেখে গেছেন। সেই সন্তানগুলো এখন তার মায়ের জন্য প্রতিনিয়ত হাহাকার করতেছে। আমরা সোশ্যাল মিডিয়াও দেখেছি যে তাদেরকে নিয়ে অনেকেই ভিডিও বানিয়েছেন। সেখানে বাচ্চারা বলছেন যে আম্মু তুমি কোথায়? মাফ চাই, আমি ভুল করছি, আমি অন্যায় করছি। কিছুদিনের মধ্যে আমি ডিভোর্স পেপার উইথড্র করে ফেলবো। আমার হাজবেন্ডের মতো আমার বাচ্চাদেরকে কেউ আদর করবে না। আমি তোমার কাছে একটাই রিকোয়েস্ট। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা দেখলে আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন। পরের ধন লোভে পড়ে নিজের সুখ বিসর্জন দেওয়া, এটাই কি আধুনিকতার অবক্ষয়? নোয়াখালী চাটখিলে ঘটে যাওয়া একটি ঘটনা যেন আমাদের সমাজকে নতুন করে এক চরম বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। যে স্বামী সুদূর কানাডায় দিনরাত এক করে রক্ত পানি করা টাকা দেশে পাঠাচ্ছেন স্ত্রীর সুখের জন্য, সেই সরল বিশ্বাসের সুযোগ নিয়ে মসজিদের এক মুয়াজ্জিনের সাথে টাকা পয়সা এবং স্বর্ণালঙ্কার নিয়ে মসজিদের মুয়াজ্জিনের সাথে উধাও হয়ে গেলেন সেই কানাডা প্রবাসীর স্ত্রী। কিন্তু পাপ তো কখনো চাপা থাকে না। আজ সেই নারীর মায়ের মামলায় ফেসে গেলেন সেই মুয়াজ্জিন। একুলকুল দুইকুল হারিয়ে ফুফিয়ে কান্না করে স্বামীর কাছে মাপ চাচ্ছেন। ক্ষণিকের মোহ কিভাবে একটা সাধারণ সংসারকে ধ্বংস করে দেন? কেন অন্ধবিশ্বাসের বলি হতে হচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের? জানতে এবং এই ভিডিও থেকে শিক্ষা নিতে ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখুন। আশা করব ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর এখন চল কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাই। আমি মাফ চাই, আমি ভুল করছি, আমি অন্যায় করছি। কিছুদিনের মধ্যে আমি ডিভোর্স পেপার উইথড্র করে ফেলবো। আমার হাজবেন্ডের মতো আমার বাচ্চাদেরকে কেউ আদর করবে না। আমি তোমার কাছে একটাই রিকোয়েস্ট করি, তুমি আমাকে একটু মানসিকভাবে শান্তি দিও, আর কিছু লাগবে না আমার। আমার বিয়ে হয়েছিল 2012 সালে, পারিবারিকভাবেই হয়েছিল। আমার হাজবেন্ড বাইরে জব করতো, আমি আমার আম্মার কাছে থাকতাম। আমি ঢাকাতে তখন পড়াশোনা করি। সে আসতে পারতে সহজে তো খুব একটা সময় পায় না। তারপরে আমি বললাম যে আমি চাঁদপুরে যাব। তো বললো আচ্ছা ঠিক আছে। 15 সালে গেলাম চাঁদপুরে। এই প্রথম তার সাথে আমার কিন্তু থাকা। ছোটখাটো বিষয়গুলো নিয়ে না খুব রাফ বিহেভ করতো। আমি যেমন একটু সফট হার্টেড মানুষ, সে ছিল একটু বদমেজাজি টাইপের। আমার ব্যাগ থেকে একটু যদি পানি পড়ছে, একটা পানির বোতল কাত হয়ে সবার সামনে চিৎকার চেঁচামেচি করে রাস্তায় অপমান করতো। আমি খুব কান্নাকাটি করতাম। 3-4 মাস পরে আমি কনসিভ করলাম। 4 মাস পরে আমার ঢাকাতে চলে আসতে হয়েছে। তো যেদিন ঢাকাতে আসবো, কোনো একটা কালক্রমে একটুখানি আমার একটু পাটা একটু তার গায়ে লাগছে। সে কি করলো, হাতে একটা এত বড় একটা মশা মারার ব্যাগ ছিল, সেটা দিয়ে আমাকে এই সাইডটা পুরো অবশ করে ফেলছে। ওটা ভেঙে টুকরো টুকরো করে ফেলছে, একদম গুঁড়া গুঁড়া। তো এই জিনিসগুলো খুব হার্ড। সেদিন 2 পা দিয়ে হাঁটতে পারি না। আসছি ঢাকাতে, খুব কষ্ট হয়েছে। সবাই জিজ্ঞেস করছে কি হয়েছে। সে মাফ চাইছে, এই জন্য সে আমার পা ধরে মাফ চাইছে। আমি কথাটা আজ পর্যন্ত আমার মা বাবাকেও বলিনি। তারপরে যে বেবি হইলো, এইভাবে সেইভাবে দিনকাল যাচ্ছে তো যাচ্ছে। এদিকে আমি বাচ্চা নিয়ে মার বাসায় আসছি, পড়াশোনা মাস্টার্স কমপ্লিট করলাম। তাকে বললাম তুমি ছুটি নিয়ে আসো 2 দিনের জন্য। বলতেছে আসছি। সে অর্ধেক রাস্তায় এসে আবার তাকে ব্যাক করতে হয়েছে। তার ছুটিটা মঞ্জুর হয়নি, ক্যান্সেল হয়ে গেছে। খুব জিদ লাগছে। কাউকে জানান, ইভেন তাকেও আমি জানিনি। আমি বনানীতে তাদের হেড অফিসে গেছি। ওইখানে বড় একজন স্যার ছিল, ওনার সাথে আমি কথা বলছি। এই প্রবলেমগুলো 10 দিনের মধ্যে তাকে ট্রান্সফার দিয়ে ঢাকা চলে আসছে সে। যাই হোক, তারপরে বসুন্ধরাতে একটা ভালো একটা ফ্ল্যাট দেখে আমরা সেখানে উঠে গেলাম। তখন আমি আবার কনসিভ করি সেকেন্ড টাইম। তখন তাদের সবার একটা কথা, ছেলে হইতে হবে, ছেলে হইতেই হবে। যখন আমার সিজার হইলো, সবার একই কথা, মেয়ে কেন হয়েছে, ছেলে কেন হইলো না, বংশের বাতি নাই, বংশের কুপি নাই। এই যে শুরু হইলো আমাকে মেন্টাল একটা টর্চার। এমন কোনো মানুষ নাই ওই ফ্যামিলির, আমার হাজবেন্ড থেকে শুরু করে সবাই। একটা সময় দেখলাম তার টর্চার মাত্রাটা খুবই বেড়ে গেছে। সে আমাদের সাথে কথা বলে না, জিজ্ঞেস করে না, আমার ভালো মন্দ খবর নেয় না, বাচ্চাদের খোঁজ খবর নেয় না। আমি অসুস্থ হইলে বাচ্চাদের সহ আমার বাবার বাড়িতে পাঠায় না, খোঁজ খবরও নিত না কখনো। এমনও সময় যায় সে বছরের পর বছর আমার বিছানা পর্যন্ত আলাদা ছিল তার সাথে। 1 দিন 2 দিন এরকম করতে করতে প্রায় 3.5 বছর চলে গেছে। আমাদের প্রতি আর কোনো আগ্রহ নাই, কোনো কিচ্ছু না। এতটা খারাপ ব্যবহার, এতটা কিছু থেকে কিছু হলে আমাকে মারধর করে। কথায় কথায় বাসা থেকে বের হয়ে চলে যাও মানুষজনের সামনে। বাচ্চা দুটো নিয়ে একটা সিএনজি নিয়ে চলে আসতাম বাসায়। আবার এসে সে নিয়ে যাইতো। গত 5টা বছরে কতবার আমি চলে আসছি, কতবার সে এসে মাফ চেয়েছে, নিয়ে যায় আবার নিয়ে যায়। করতে করতে একটা পর্যায়ে গিয়ে দেখলাম যে কোনোভাবে কমতেছে না আমার উপরে টর্চারের মাত্রাটা। ভালো ব্যবহার তো দূরে থাক, স্বামী জিনিসটাকে সেটাই ভুলে গেছি। ভালো একটা কাপড় চোপড় বা কিছু একটা হাত খরচ সেটাও দেয় না, অথচ সে ভালো একটা স্যালারি পায়। আমরা যদিও জানি না সেই স্যালারিটা কত বা কি,
এভাবে কাটতে 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 একটা সময় তার প্রতি আমারই একটা বিতৃষ্ণা চলে আসছে। সে তো আমার কাছ থেকে বিচ্ছিন্ন প্রায় 4-5 বছর যাবত। তার সাথে তো আমার ভালো কোনো সম্পর্ক নাই, ভালো কোনো মুহূর্ত না, কোনো কিছুই আর নাই। আমাদের সাথে এসে ঘুমাইতো না, বাচ্চাদেরকে সময় দিত না। এরকম করতে করতে একটা দূরত্ব হয়ে গেছে, বিশাল একটা দূরত্ব হয়ে গেছে গত 4-5 বছরের মধ্যে। এর মধ্যে আমি ফেসবুকে বিভিন্ন গ্রুপে জয়েন হয়ে গেছি। এর মধ্যে একটা ফ্রেন্ড আমাকে মেসেজ দিল। সে হয়তো শুনতো আমার বান্ধবীদের কাছ থেকে, শুনে তারও একটা খারাপ লাগা, সেই ছেলে তার একটা খারাপ লাগা কাজ করছে। একটা মানুষ এইভাবে নির্যাতিত হচ্ছে বছরের পর বছর, কেন পারে না একটা মানুষ মানুষকে ভালো রাখতে? তো একদিন 2 দিন কথা বলা, সংসার চলছে, এদিকে আপনার এই ফ্রেন্ডের সাথে আপনার যোগাযোগ বাড়ছে। হ্যাঁ, এর মধ্যে তো হাজবেন্ড এইরকম 2 দিন পর পর ঘর থেকে বের করে দেয়, শুরু করে বাচ্চা দুটো সহ বাবার বাসায় পাঠায় দেয়। তো বাবার বাসায় যখন যাইতাম তখন রাতে ঘুম আসতো না, কান্নাকাটি করতাম, তখন হয়তো সে মেসেজ দিত বা ফোন দিলে টুকটাক কথা হইতো, জাস্ট নর্মাল কথাবার্তা। সে খুব ভালো গান পারে, সে একটু গান টান শোনাইতো, জাস্ট এইটুকুই। তো এরকম করতে করতে একটা পর্যায়ে দেখলাম যে না, একটা ভালো লাগা কাজ করছে। আসলে তো ভালো লাগা, কারণ আমার তো তার সাথে, আমার হাজবেন্ডের সাথে বিশাল একটা ডিস্টেন্স, প্রায় 4 বছরের একটা ডিস্টেন্স হয়ে গেছে। তার সাথে আমার ফেসবুকে প্রায় তখন 2.5 বছর যাবত যোগাযোগ। তখন সে আমাকে প্রপোজাল দিছে যে তুমি যদি রাজি থাকো, হ্যাঁ, তোমার যদি এখানে কোনো বেশি কোনো কষ্ট হয়, ঝামেলা হয়, তুমি আমার কাছে নির্দ্বিধায় আসতে পারো, আমি তোমাকে বিয়ে করবো। ইমোশনাল যত ব্ল্যাকমেল করা যায় ওই পরিস্থিতিতে, না সে আমাকে ছাড়া বাঁচবে না, হাতে এখানে আমার নাম লিখছে। হ্যাঁ, এর মধ্যে আমার হাজবেন্ডের সাথে বিশাল একটা ঝামেলা, সেই ঝামেলা করে পরে আমি বলছি যে না, এবার আমি একটু আলাদা থাকি। সেও আমাকে প্রতিশ্রুতি দিচ্ছে তুমি টেনশন করো না, ও যখন তোমাকে এত টর্চার করে। সেকেন্ড প্রেমিক যে, ওর ভরসায় কি স্বামীর সংসারটা ছেড়ে গেছিল? হ্যাঁ হ্যাঁ, তখন অনেকটা ছেড়ে গেছি ওর ভরসাতেই। তারপরে যখন চলে গেলাম ওইখানে, তো ওইখানে গিয়ে তো আমি অথই সাগরে ভাসতেছি ওই মুহূর্তে। তখন তো আমার ইনকাম কোনো সোর্স নাই, আমার চলার কোনো নেই, 2টো বাচ্চা নিয়ে কি করব দিশা খুঁজে পাচ্ছিলাম না। ও তো এদিকে পাগলামি করতেছে আমি সংসারে যেন না যাই, এটা সেটা এইভাবে সেইভাবে। হ্যাঁ, দ্বিতীয় জন তখন খুব প্যারা দেওয়া শুরু করে দিছে। ইভেন এমনও সময় গেছে আমি যদি রাতে একটু ঘুমায় গেছি, সে লাইনে রাখবে, আমার নিঃশ্বাসের শব্দটা তার শুনতে হবে। সারা রাত সে মোবাইলে থাকতো, হ্যাঁ, আমি ঘুমাইতাম। তো স্বাভাবিকভাবে এইরকম পাগলামি করলে আমি না, এটা যে কোনো একটা মানুষ না, মানে এইরকম একটা পরিস্থিতিতে সে একটু উইক হয়ে যাবে তার প্রতি। তারপরে তো ফেসবুকে গ্রুপে আমাদের আরেকটা বান্ধবী ছিল, ইনবক্সে নক দিল, 1 কথায় 2 কথা জানতে পারলাম একটা সময় গিয়ে আমার সাথে চলাকালীন তার ওই মেয়ের সাথে একটা ভালো একটা রিলেশন হয়ে গেছে। যার ভরসায় আপনি নিজের স্বামীর সংসার ছেড়ে এসেছেন, সে আরেক জায়গায় ইনভলভ হয়ে গেছে। এই পরিস্থিতি কাটাইতে না কাটাইতে আমি আবার শুনতে পারলাম যে তার একটা 14 বছরের মেয়ে আছে। ওর বাসা থেকে আমাকে ফোন দিচ্ছে, ফোন দিয়ে আমাকে খুব বকাঝকা করছে ওর ওয়াইফ। আমিও আর কিছু করতে পারতেছি না, আমিও কেন যেন একটু উইক হয়ে গেছি। হ্যাঁ, আসলে উইক হয়ে গেছি তখন, অস্বীকার তো আমি করবো না। আমার দুর্বলতা ছিল বিধায় তো সেই সুযোগগুলো নিছে বারবার। তখন সে আমাকে বলতেছে যে এই অবস্থা, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, এই সেই। তো আমি বলছি তুমি তোমার সংসার নিয়ে ভালো থাকো, বাচ্চা কাচ্চা নিয়ে থাকো, আমি আমার মতো থাকি, আমরা ভালো ফ্রেন্ড হিসেবে থাকি। না, ও কি করলো, তুমি সংসারে ফেরত যাবা, কিভাবে যাও দেখবো। আমাদের যত ভিডিও ফোনের কথাবার্তা যত যা ছিল সব আমার হাজবেন্ডকে পাঠাইছে। ওইদিকে আমার মাকে ফোন দিচ্ছে, ওইদিকে আমার খালাতো ভাই, আমার ফ্রেন্ড লিস্টে আমার যত মানে ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন ছিল সবাইকে সে ফোন দিয়ে উল্টাপাল্টা। আমি ওর জন্য আমার বউকে ছেড়ে দিছি, আমার জন্য নাকি সে বউ ছেড়ে দিছে, এমন ভাবে ম্যানিপুলেট করে ফেলছে। আমি জানি না, আমি কারো দোষ দিন, আমার নিজের দোষ, সব আমার নিজের দোষ, আমি স্বীকার করি। সে কথার মার পেছে আবার আমাকে ঘুরাই ফেলছে। যখন দেখতেছি যে আসলে সে তো দায়িত্ব নেয় না, আমার বাচ্চাদের যেভাবে বলছিল আসলে তো সে ওই রকম না, সে তার বউ বাচ্চা ঠিক রাখতেছে। হ্যাঁ, তখন যখন তাকে বললাম যে এখন কি করবা, বলে তুমি কাগজ পাঠায় দাও। হ্যাঁ, ওই দিক থেকে সে বলতেছে সুইসাইড করবে যদি আমি ডিভোর্সের কাগজ পাঠাই। এই স্বামী বলতেছে স্বামী যোগাযোগ করছে। হ্যাঁ, সে ভুল বুঝতে পারতেছে, সে মাফ চাইছে, আইসা আমার পায়েও ধরছে। ওইদিকে তার সাথে আমার যোগাযোগ কমে গেছে, তার সাথে যোগাযোগ, সে তো খরচ দেয় না, আমার কোনো ভরণ কিচ্ছু করে না, স্বামীর সাথে যোগাযোগ বন্ধ, টোটালি বন্ধ। এই বিষয়গুলো নিয়ে কাগজটা করে রাখছি, কাগজটা দেই নেই কেন, ওই যে সুইসাইড করবে বলছে। প্রেমিকের উপর নির্ভর করে আছেন, প্রেমিক খরচ দিচ্ছে না, কিচ্ছু দিচ্ছে না, সে আমার কোনো খোঁজ খবর নিচ্ছে না। তার বউ তার বাসায় আছে, অথচ আমাকে শোনাইতেছে তার বউ তার বাসায় নেই। আমি দেখতেছি বিভিন্ন জায়গায়। আলটিমেটলি সে আপনাকে এতদিন ধরে আশা দিয়ে রাখছে। হ্যাঁ, এখনো আশা দিয়ে যাচ্ছে। আচ্ছা, আর আপনার স্বামী বর্তমানে কি অবস্থা? আপনার স্বামী, আমি কাগজ পাঠিয়ে দিছি। আমার হাজবেন্ড যখন আমাকে এগুলো নিয়ে খুব পেরেশানি করতেছে দিনের পর দিন, রাতের পর রাত, সেও পাগলের মতো হয়ে গেছে, সে খুব অসহায়ের মতো হয়ে গেছে। সে আমাকে খুব থ্রেট করছে, এই করছে সেই করছে। আমি যখন 2 দিকের প্রেশার যখন আর নিতে পারিনি, আমি তাকে কাগজটা পাঠিয়ে দিচ্ছি যে আমি একটু শান্তি চাই, একটা দিক তো আমি অন্তত একটু শান্তি চাই। আর কতদিন হলো আপনি ডিভোর্স পাঠিয়েছেন? 1 মাসের বেশি হয়েছে। বাচ্চাগুলো এখন কোথায়? আমার কাছে, আমি বাচ্চা নিয়ে আসছি। কিছুদিনের মধ্যে আমি ডিভোর্স পেপার উইথড্র করে ফেলবো। আমি তোমার কাছে একটাই রিকোয়েস্ট করি, তুমি আমাকে একটু মানসিকভাবে শান্তি দিও, আর কিছু লাগবে না আমার। আমি মাফ চাই, আমি ভুল করছি, আমি অন্যায় করছি, আমি আমার সংসারে ফেরত যেতে চাই, আর ভুল হবে না। আমার হাজবেন্ডের মতো আমার বাচ্চাদেরকে কেউ আদর করবে না, কেউ বুঝবে।
আমি তার কাছে যাবো। সে আমাকে এভাবেও বলছে যে তুমি শুধু কাগজটা উইথড্র করো, তুমি যেখানে থাকবা আমি আমার বাচ্চাদের সহ তোমার সম্পূর্ণ খরচ দিব, আমি যা ভুল করছি তোমাদের সাথে অন্যায় করছি তুমি ওইখানে অন্তত যাইও না, তোমার কাছে একটাই রিকোয়েস্ট, ছেলের কাছে ছেলের কাছে যাইও না, ও আমার মেয়েদেরকে বাঁচতে দিবে না, তোমাকে কোনোদিন শান্তি দিবে না, তুমি কোনোদিন শান্তি পাবা না। আপনি তো সবার সামনে কথা দিলেন যে এই চ্যাপ্টার ক্লোজ এবং আপনার স্বামীর সংসারে আপনি ফেরত যাবেন, তাই তো? দর্শক শ্রোতা, আলোচিত নোয়াখালী সাতখিল উপজেলার কানাডা প্রবাসীর স্ত্রী মুয়াজ্জিনের সাথে পালিয়ে যাওয়ার পরে এখন বেরিয়ে আসছে ভিন্ন তথ্য। কি সেই ভিন্ন তথ্য জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক শ্রোতা, আমরা জানি যে নোয়াখালী সাতখিল উপজেলার কানাডা প্রবাসীর স্ত্রী একজন মুয়াজ্জিনের সাথে পালিয়ে গেছেন। যাওয়ার সময় তিনি তার 3 সন্তানকে তার মায়ের কাছে রেখে গেছেন। সেই সন্তানগুলো এখন তার মায়ের জন্য প্রতিনিয়ত হাহাকার করতেছে। আমরা সোশ্যাল মিডিয়াও দেখেছি যে তাদেরকে নিয়ে অনেকেই ভিডিও বানিয়েছেন। সেখানে বাচ্চারা বলছেন যে আম্মু তুমি কোথায় আছো, আমাদের কাছে ফিরে আসো, তোমাকে ছাড়া আমরা থাকতে পারছি না, আমাদের থাকতে খুব কষ্ট হচ্ছে। কিন্তু সেই পাষণ্ড মায়ের বিন্দু মাত্র হৃদয় গামছে না। আমার একটি বিষয় বুঝে আসে না, কি জন্য এই কানাডা প্রবাসীর স্ত্রী এই মুয়াজ্জিনের সাথে পালিয়ে গেলেন। এই মুয়াজ্জিনের কি এমন আছে? এই নিশিতা আক্তার একজন কানাডা প্রবাসী স্বামী পেয়েছেন, সেটা তার ভাগ্যের ব্যাপার ছিল। তিনিও হয়তো কিছুদিন পরে কানাডা চলে যেতে পারতেন। কানাডা যাওয়ার বিষয়টি অনেকের কাছে কিন্তু স্বপ্ন, তিনি কিন্তু সেই স্বপ্ন চাইলে পূরণ করতে পারতেন। তিনি সেটি না করে মুয়াজ্জিনের সাথে চলে গেলেন। ওই যে একটি কথা আছে না, যার মন মানসিকতা নিচে, যার ভিতরে বিকৃত মন মানসিকতা বসবাস করে, সে কিভাবে ভালো কাজ করবে বা ভালো চিন্তা ভাবনা করবে, তার চিন্তাধারা তো ঠিক সেরকমই হবে। আমি এই জায়গায় মেয়ের মাকে কোন রকম দোষ দেব না, কারণ এই মেয়ে যখন চলে যায় মুয়াজ্জিনের সাথে, তখন কিন্তু এই মেয়ের মা থানায় বাদী হয়ে মামলা করেন মেয়ের বিরুদ্ধে। তো দর্শক শ্রোতা, আপনাদের কাছে কি মনে হয়, কেন এই প্রবাসীর স্ত্রী এই ধরনের কর্মকাণ্ডটি করলো? এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। আর আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন যাতে সবাই দেখে সচেতন হতে পারে। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। প্রিয় প্রবাসী ভাই, ভিডিওটা ধাক্কা দেওয়ার কোনো সুযোগ নাই, দাঁড়ান ভাই। এই মুহূর্তে যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন, তবে দুঃখের সাথে একটি কথা বলতে হয়, প্রিয় প্রবাসী ভাইরা, আপনারা এত কষ্ট করে প্রবাসী গিয়ে রেমিডিয়েন্স কামাচ্ছেন, কিন্তু প্রবাসী ভাইদের এত দুর্ভোগ কেন? দেখুন, কানাডা প্রবাসীর স্ত্রী 3 সন্তান রেখে মসজিদের মুয়াজ্জমের সঙ্গে উধাও। সেই কানাডা প্রবাসীর স্ত্রীকে নিয়ে মসজিদের মুয়াজ্জম উধাও। প্রিয় দর্শক, এরকম একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে এই তো নোয়াখালীর চাটখিল উপজেলায়। প্রিয় দর্শক, এই যে প্রবাসী ভাইরা এত কষ্ট করে টাকা পয়সা কামাচ্ছেন, প্রিয় প্রবাসী ভাইরা, আপনারা প্রবাসী থেকে কত পরিশ্রম করছেন। হ্যাঁ প্রবাসী ভাই, আপনারা বিশ্বাস করে স্ত্রীকে টাকা পয়সা দেন। দেখেন ঘটনাটি কি ঘটেছে, আমি সংক্ষেপে আপনাদের সাথে একটু বর্ণনা করতে চাই। যিনি কানাডা প্রবাসে রয়েছেন, তিনি বহু বছর প্রবাসে থাকেন। স্ত্রীকে বিশ্বাস করে টাকা পয়সা সোনা দানা যা আছে সবকিছুই কিন্তু স্ত্রীকে দিয়েছে। এখন সেই স্ত্রী মসজিদের মুয়াজ্জমের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকার পরে একটা পর্যায়ে সেই কানাডা প্রবাসীকে রেখে উদা হয়ে গেছে। তবে আমরা যেটা জানতে পেরেছি, প্রায় 9.5 লক্ষ টাকা নিয়ে উদা হয়েছে এবং ছিল একটা স্কুটি, সেই স্কুটি নিয়েও কিন্তু উদা হয়ে গেছেন সেই কানাডা প্রবাসীর স্ত্রী। এবং আমরা এটাও জানতে পেরেছি কিছু স্বর্ণ অলংকার নিয়েও কিন্তু উদা হয়ে গেছে। এই যে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে গিয়ে নিশিতা আক্তার। এই নিশিতা আক্তারের মা নিজে থানায় গিয়ে অভিযোগ করেছে যে আমার মেয়ে আমার জামাই টাকা পয়সা ধন সম্পদ যা ছিল মসজিদের মুয়াজ্জমের সঙ্গে প্রেমের সম্পর্ক করে উদা হয়ে গেছে। হ্যাঁ ভাই, এটাই সত্যি। প্রিয় প্রবাসী ভাইরা, আপনারা এত কষ্ট করে রেমিডিয়েন্স কামাচ্ছেন, আপনাদের স্ত্রীকে বিশ্বাস করে বাংলাদেশে লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন। না 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 ভাই, সব স্ত্রী কিন্তু এক হতে পারে না। তাই প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি, ভাই আপনার স্ত্রীকে বিশ্বাস করে যে টাকা পয়সা দিচ্ছেন, এবার আপনারা প্রমাণটা পেয়েছেন। তবে দুঃখের বিষয় হচ্ছে গিয়ে জানেন, এই যে নিশিতা আক্তারের মা নিজে থানায় গিয়ে কিন্তু অভিযোগ করেছে যে আমার মেয়ে সমস্ত টাকা পয়সা সবকিছু নিয়ে উদা হয়ে গেছে। তবে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি জানেন, এই যে নিশিতা আক্তারের 3 সন্তান রয়েছে, এটা মা কি করে করতে পারলো? তার 3 সন্তান রেখে কানাডা প্রবাসীকে রেখে মসজিদের মুয়াজ্জমের সঙ্গে উদাও হয়ে গেছে। বিষয়টা খুবই লজ্জাজনক। প্রিয় প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা এত কষ্ট করে টাকা পয়সা কামান, আপনারা এত পরিশ্রম করে বাংলাদেশে রেমিডিয়েন্স পাঠাচ্ছেন, কিন্তু এই কানাডা প্রবাসীর ভাই আজকে যে বিষয়টা দেখে আমার কাছে এত খারাপ লেগেছে। যারা যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখা শুরু করে দিবেন। দর্শক, আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।